হুইল চেয়ার। বঙ্গভোটের কেন্দ্রে এখন হুইল চেয়ার, আপাত নিরীহ একটা বাহন। এই মুহূর্তে এই রাজ্যে যাবতীয় তরজার একেবারে মাঝখানে। 2007 সালে যেমন বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, হুইল চেয়ারে আটকে থাকা আমাকে কষ্ট দেয় না, কারণ আমার মনটা গোটা ব্রহ্মাণ্ডে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। আর এই হুইল চেয়ারেই তার নির্বাচনী সফর শুরু করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি বলছে পুরোটাই নাটক। আসলে হুইল চেয়ারে বসে প্রচার শুধু সিম্প্যাথি ভোট পাওয়ার চেষ্টা। আবার আজ এক্সাইড থেকে হাজরা পর্যন্ত হুইল চেয়ার ট্রিবিউট মার্চ করে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নেমেছে বিজেপি। এই তরজায় তেতে পড়া ওঠা বাংলায় এই অনুষ্ঠানে একেবারে মুখোমুখি দুই পক্ষ। আর যথারীতি প্রতিবারের মতো মাঝখান থেকে নিক্তি মেপে দুপক্ষকেই সমান পয়েন্ট জুগিয়ে যাব আমি। বিতর্ক সভার ক্লাসিক্যাল ফরম্যাট মেনে সভার প্রস্তাবটিকে তো হতেই হবে এক পেশে, এক পক্ষের বয়ান। আজ ঘটনাচক্রে সভার প্রস্তাব রাজ্যের শাসক দলের বয়ানে। হুইল চেয়ারে একাই 100 মমতা, দল বলছে মুঠোয় থাকবে ক্ষমতা। প্রস্তাবের পক্ষে আমার প্রথম বক্তা পরিচালক থুরি। বহুদিনের অভ্যেসটাকে বদলাতে হচ্ছে সদ্য রাজনীতিক এবং ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। নমস্কার। আজকে আমার প্রথম দিন, একটু চাপে আছি। সব এত বড় বড় মানুষজন বসে আছে সামনে, আর সুমনদা যেখানে রয়েছে আর কি। আজকের যেহেতু টপিকটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, তাই আমি আসতে চেয়েছি আর কি। হুইল চেয়ারে একাই 100 মমতা, দল বলছে মুঠোয় থাকবে ক্ষমতা। কেন বলবে না দল? শুধু দল বলছে নাকি, এটা বাংলা বলছে, বাংলার মানুষ বলছে, সারা ভারতবর্ষের মানুষ বলছে, এবং বিরোধীরাও বলছে। যে দিক থেকেই বলুক, বলছে ঠিকই। ক্ষমতায় আসবেই মমতা, কারণ হচ্ছে হুইল চেয়ারে মমতা, তাই ঠিক আছে। পা ভাঙা থাক, মন কিন্তু ভাঙা নয়। বিরোধীদের এটা বুঝতে হবে, পা ভাঙা থাক কিন্তু মন ওনার কিন্তু এক ফোঁটাও ভাঙা নয়। মনের জোর, সততা আর তার সৈন্যদের নিয়ে 2021-এর পুনরায় মুখ্যমন্ত্রী হবেন আমাদের দিদি। কেন হবেন না? হতে তো হবেই। কারণ দিদি যা কাজ করেছে, আমি প্রচার করছিলাম ব্যারাকপুরে, এবং ব্যারাকপুরে প্রচার করতে গিয়ে যা দেখলাম, মানুষ বেরিয়ে একটা কথাই বলছে, ভোট তো আমাকে দিদিকেই দিতে হবে, কারণ দিদির বিকল্প তো আর কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কে আছে? আর উনি যে পরিমাণে কাজ করেছে মানুষের জন্য, আর প্রত্যেকটা কাজের সুবিধা কিন্তু আমরা সবাই পেয়েছি। যেমন দারিদ্র দূরীকরণ বাংলাদেশের মধ্যে নাম্বার 1, বাংলা দারিদ্র দূরীকরণে বাংলা নাম্বার 1 আছে। 100 দিনের কাজে বাংলা 1 নম্বর, গ্রামীণ গৃহ নির্মাণ, সড়ক নির্মাণে আমরা 1 নম্বর। তারপর হচ্ছে MSME ক্ষেত্রে আমরা 1 নম্বর, স্কিল ডেভেলপমেন্টে আমরা 1 নম্বর। তারপরে হচ্ছে আরও নানা রকম কাজ হয়েছে, যেমন গভর্নেন্স এবং টেন্ডারিংয়ে আমরা 1 নম্বর। তারপরে হচ্ছে কর 2011 থেকে এখন 2.7 গুণ বৃদ্ধি পেয়েছে। সো এরকম প্রচুর মানুষ হয়েছে, যেমন স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে আরও আছে। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে সবাই বিনামূল্যে রেশন পাচ্ছে। বাংলার আবাসন যোজনা প্রকল্পের মাধ্যমে 33,26,000 মানুষের বাড়ি তৈরি করা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে প্রায় 70 লক্ষ ছাত্রছাত্রী। রূপশ্রীর মাধ্যমে উপকৃত হয়েছে 3.5 মানে 3 কোটি 5 লক্ষ পরিবার। সবুজ সাথী সাইকেল পেয়েছে 1 কোটি 35 লক্ষ পরিবার। তারপরে হচ্ছে 8 লক্ষ মানুষ জাতিগত প্রশংসাপত্র পেয়েছে। সব ধর্মে, সব সেক্টরে কিন্তু কাজ হয়েছে। সে বিরোধীরা স্বীকার করুক আর না স্বীকার করুক, ওপেনলি স্বীকার করে না, কিন্তু ভেতরে ভেতরে যখন মিটিং করে, আলোচনা করে, গল্প করে, আড্ডা মারে, তখন সবাই মনে মনে বলে, বাবা মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছে কি করে হারাবো রে। একটা কাজ করি, চলো আমরা একটা অন্য কথা বলি। ওরা যা কাজ করেছে তার এগেনস্টে আমরা ওটাকে নাটক বলে চালাই। সো ওরা নাটক এই শব্দটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে শিখেছে, কারণ এখন আর ওদের জনসভায় লোক হচ্ছে না, তাই ওদের অর্ধেকের বেশি জনসভা ওদেরকে ক্যান্সেল করতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয়, আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী 2021-এ হচ্ছেই, হ্যাট্রিক করছেন, এবং অলরেডি উনি ইস্তেহারও বের করে দিয়েছেন 2021-এ কী করবেন উনি। যা যা ছিল তার দ্বিগুণ করে দেবেন। তাতে বিরোধীদের মাথায় হাত পড়েছে, এবার কি হবে, তাহলে উপায় কি? বারে হুইল চেয়ারে বসে তো ভোট নিয়ে যাবে মনে হচ্ছে, নাটক বলে ওনারা বলছেন যে এটা নাটক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বহু আঘাত করা হয়েছে, বহু রকমভাবে আঘাত করা হয়েছে, কিন্তু কখনোই কোনো দলই থামিয়ে রাখতে পারেনি। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেটা করতে চলেছেন সেটা হচ্ছে যে বিজেপির যে অহংকার রথ, যে রথটা ওনারা সারা বাংলা জুড়ে চালাচ্ছেন, সেই রথটা মমতা বন্দ্যোপাধ্যায় থামিয়ে দেবে খুব সহজে। কারণ উনি ঝগড়া বা অশান্তির মাধ্যমে নয়, যেটা বিজেপি করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কাজ করবেন, সেটা হচ্ছে উন্নয়ন, ভালোবাসা এবং সহানুভূতি, ইমোশনের মাধ্যমে। যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন, বা বাংলার মানুষ জানেন, যে বাংলার কালচারে একটা জিনিস আছে, সেটা হচ্ছে
বাঙালি একটু ইমোশন, বাংলার মানুষজন একটু ইমোশনাল, ওরা একটু ভালোবাসা পছন্দ করে, ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করে। যেখানে বিজেপির লোকজন সবসময় একটু সোড, একটু ত্রিশূল, একটু তিলক কেটে হই 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 করতে পছন্দ করেন, সেটা কিন্তু বাংলার মানুষ একদমই পছন্দ করেন না, সেটা ওনারা বুঝে গেছেন। ওনাদের সব থেকে বড় গড় পুরুলিয়া, সেখানেও এখন ওদের লোক হচ্ছে না, এটার জন্য ওরা খুবই দুঃখে আছে, কষ্টে আছে। ওদের যে বড় বড় নেতারা বাইরে থেকে এসছেন, তারা এসে তাদেরকে বকাবকিও করছেন বাংলার সমস্ত নেতাদেরকে, যে বাবা তোমরা এমন কি করলে যার জন্য নিজেদের ঘরের লোকজনও আসছে না, কি ব্যাপার, হেরে যাবে বুঝে গেছে নাকি? এমন হয়েছে যে ওরা আর প্রার্থী তালিকাও বের করতে পারছে না পুরোপুরি, কারণ হচ্ছে ওদের প্রার্থী তালিকার নাম পাওয়া যাচ্ছে না। কারণ তৃণমূল থেকে যা যাওয়ার ছিল সব চলে গেছে, তাদেরকে সবাইকে প্রার্থী করা হয়েছে, কিন্তু এখন আর কেউ যাচ্ছে না, ফলে প্রার্থী তালিকা ওদের আটকে গেছে। তাহলে কি হবে? এমপি যারা আছে তাদেরকে বলা হচ্ছে তাহলে তোমরা প্রার্থী হয়ে যাও, তখন এমপিরা বলছে আরে প্রার্থী হলে তো আমি হারবো, ডাহা হারবো, তখন তো আমার যেটুকুনিও বলে কয়ে খাচ্ছি সেটুকুনি হবে না, তাহলে কি হবে? তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ভয় পাচ্ছে বিরোধীরা, রীতিমতো ভয় পাচ্ছে। যেমন আপনারা এই মুহূর্তে আমি কথা বলছি আর আপনারা তাকিয়ে আছেন বিরোধীদের দিকে, যে ওদের এক্সপ্রেশন কি, ঠিক ওইভাবে ভয় পাচ্ছে। কিন্তু তৃণমূলের লোকেরা ভয় পায় না, মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে ভয় পায় না। ভয় কেন পাবে বলুন? উন্নয়ন করে যদি রাজনীতি করা যায়, উন্নয়ন করে যদি মানুষের মন জয় করা যায়, তাহলে তার থেকে তো ভালো কিছু হতে পারে না। তাই এতদিন বাইরে থেকে নেতামন্ত্রী আসতেন দিদিকে হারানোর জন্য, যাদের বাংলায় লোক বহিরাগত বলতেন, এখন তো আবার একজন বিক্রি হয়ে যাওয়া জার্নালিস্ট এসেছেন, উনি রাজ্যসভার এমপি। কি অদ্ভুত ব্যাপার দেখুন, উনি অনুব্রত বলে ডাকেন, আবার বিজেপির কোনো দাদা, ধরুন অর্জুন দা, তাহাকে বাবু বলে সম্বোধন করেন। এই যে বিক্রি হয়ে যাওয়া জার্নালিজম, এবং তাদেরকেও কিনে নিয়ে এসে বাংলার এগেনস্টে একটা লড়িয়ে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে লড়িয়ে দেওয়া, সেটাও ওরা করে খুব একটা পার পাবে না, সেটাও করে ওরা আমার মনে হয় না খুব একটা নাগাল পাবে মমতা বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, উনি হুইল চেয়ারে থাকুন বা পায়ে হেঁটে থাকুন, যাই থাকুন, বিরোধীদের জন্য খুব কষ্টের ব্যাপার। এবং বিরোধীরা যে স্বপ্ন দেখছিল যে বাংলায় সোনার বাংলা করবে, ওরা অলরেডি কয়েকটা সোনার কারখানাও তৈরি করতে শুরু করে দিয়েছিলেন, যেটা দিয়ে সোনা তৈরি, মানে বাংলাটাকে তৈরি করা হবে, মানে সে রাস্তা থেকে হোক, কীভাবে ওরা সোনার করবে বাংলা, সেগুলো প্ল্যান ওদের হয়ে গেছিলো। সেই কারখানাগুলো আপাতত বন্ধ করতে হচ্ছে, কারণ ওদের স্কোর কার্ডে 3 ডিজিট ক্রস করছে না বলেই দেখাচ্ছে সমস্ত জায়গায়। তাই আমার মনে হয় যে এবার একটু ওনারা চাপে আছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বিকল্প কেউ হতে পারে না, তাই বাংলা চাই, বাংলার মেয়েকেই মুখ্যমন্ত্রী করতে, আর উনি হবে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী। আপনারা সবাই প্রাণ খুলে ওনাকেই ভোট দিন, কাউকে ভয় পাবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ রাজের ছবির নায়করা আমি দেখেছি ভীষণ অ্যাগ্রেসিভ, আমি এখন দেখলাম পরিচালকও কম অ্যাগ্রেসিভ নন। রাজনীতিতে নতুন এসেছেন, কিন্তু একের পর এক আঘাত বিপক্ষকে প্রথমেই করে দিলেন। বিজেপির জনসভায় লোক হচ্ছে না, এমনকি পুরুলিয়ার জনসভায় লোক হচ্ছে না। এছাড়া আমি অবশ্য দেখতে পাচ্ছি না, কিন্তু রাজ বলছেন যে বিজেপির লোক মানেই তিলক কাটা, তরোয়াল হাতে না, কারুর হাতে তরোয়াল নেই, তবে হই হই রই রই তো ডিবেটে হয়। কিন্তু রাজ আরেকটা কথাও বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করা হচ্ছে। আমি রাজের সঙ্গে সম্পূর্ণ একমত। আমি মানছি যে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হামলা বা দুর্ঘটনা যাই ঘটুক, প্রশ্ন কিন্তু অসংখ্য। 1, Z+ ক্যাটেগরি ত্রিস্তরীয় নিরাপত্তা ভেঙে 4-5 জন চক্রান্তকারী মুখ্যমন্ত্রীকে আহত করে বেরিয়ে গেল, অথচ কেউ গ্রেফতার হলো না। কোথায় ঘটছে এটা? যেখানে ডিরেক্টর সিকিউরিটি বিবেক সাহায় নিজে উপস্থিত আছেন। 2, আনন্দবাজার পত্রিকায় দেখলাম মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট বুলেট প্রুফ গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে বিবেক সহায় বসেছিলেন নন্দীগ্রামে। অবিশ্বাস্য। ডিরেক্টর সিকিউরিটিকে কিন্তু নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করেননি, রাজ্য সরকারই বসিয়েছিল। 3, যে মুখ্যমন্ত্রীর আমলে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার হয়, তিনি চলন্ত গাড়ির দরজা আংশিক খোলা রেখে পাদানিতে দাঁড়িয়ে উপচে পড়া ভিড়ের মধ্যে এগোচ্ছেন। এটা তার নিরাপত্তা বাহিনী হতে দিল? এ তো ট্রাফিক নিয়মেরও চূড়ান্ত পরিপন্থী। এই একই জিনিস যদি কলকাতার রাস্তায় আপনি করি, পুলিশ সঙ্গে সঙ্গে কেস দেবে, গ্রেফতারও করতে পারে। এখন আইনের প্রধান রক্ষক স্বয়ং মুখ্যমন্ত্রীর সুরক্ষায় এই স্পষ্ট গাফিলতির জন্য কি সত্যিই বিরোধীদের দায়ী করা যায়? এই প্রশ্ন রইল আমাদের। সবথেকে বড় কথা, আমার 4 নম্বর প্রশ্ন, স্পেশাল অবজারভার বাদ দিন, কারণ তৃণমূল বলে নির্বাচন কমিশনও নাকি বিজেপি নিয়ন্ত্রিত। জেলার ডিএম, এসপি, এমনকি রাজ্যের মুখ্য সচিবের রিপোর্টেও চক্রান্তের কোনো উল্লেখ নেই। কেন? যাই হোক, প্রস্তাবের বিপক্ষে আমার পরের বক্তা, যার লোকসভা কেন্দ্রের মধ্যে রাজের বিধানসভা কেন্দ্র ব্যারাকপুর পড়ে, সেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। নমস্কার।
প্রথমে বলি আমার পূর্ববক্তা একদম যে আমাদের আজকে গাইডলাইন করে দেওয়া হয়েছিল তার থেকে অন্য জায়গায় চলে গেলেন, কোনো অসুবিধা নেই। আমি শুধু একটা কথা শুরু করি। দিদিমণিকে আমি খুব ভালো করে চিনি, আমার থেকে এখানে অনেকে আছেন যে আমার থেকে বেশি চিনেন না। কেন দিদিমণি যখন থেকে আমি সঙ্গে আছি, যখন দিদিমণি বাড়ির সামনে ওই ইটের উপরে পেপার রেখে আমরা বসে ওনার সঙ্গে রাজনীতি করেছি। দিদিমণিকে তখনও আমরা দেখতাম পলিটিক্যাল গিমিক খুব ভালো করে, পলিটিক্যালি কিভাবে মানুষকে বিভ্রান্ত করতে হয় এইটা ওনার খুব ভালো কায়দা আছে, যেটা উনি প্রথম থেকে আপনি দেখবেন যখন হাজরাতে ঘটনা ঘটেছিল, ওনার উপরে আঘাত এসেছিল, আর সেই ঘটনা করা যে লালু আলম ওনার সময় বেকসুর খালাস হয়ে গেল। আমি জানলাম না কিভাবে মামলা হলো, কিভাবে খালাস হয়ে গেল। 2রা জানুয়ারি 1993 রাইটার্স বিল্ডিং ধানতলা রেপ কেসে উনি গেছিলেন। অনেক ওনার উপরে নাকি মারধর করা হয়েছিল, এই করা হয়েছিল। 21শে জুলাই ফায়ারিং হয়েছিল, 13 জন যুবক খুন হয়েছিলেন। যে খুন, যার নির্দেশে খুন হয়েছিল, দিদিমণি তখন থেকে একটা আলোচনা করতেন कि আমি ক্ষমতায় আসার পরে তাকে আমি বুঝিয়ে দেব। আজ পর্যন্ত কমিশন কোনো রিপোর্ট দেয়নি। যিনি অর্ডার দিয়েছিলেন তিনি ওনার মন্ত্রী হলেন, আর যখন মন্ত্রী আবার হেরে গেলেন তখন ওনাকে আবার রাজ্যসভা পাঠিয়ে দিলেন। আজকে সিঙ্গুরের তাপসী মালিকে ভুলে গেলেন। সিঙ্গুর আন্দোলন আর নন্দীগ্রাম এই দুটো জায়গা থেকে মমতা ব্যানার্জি হয়েছিলেন। এই সিঙ্গুর আন্দোলন উনি ভুলে গেলেন। তাপসী মালিক বাবা এখনো কান্নাকাটি করছে। এখন যে সিঙ্গুর যিনি উনার বিধায়ক ছিলেন, এখন উনার দল ছেড়ে দিয়েছেন। সিঙ্গুরের নিউজ তাড়িয়ে দেওয়া হলো, সিঙ্গুরের নিউজ আসলো না। সিঙ্গুরের নিউজ জন্য এখন মমতা ব্যানার্জি আবার বলছেন 30 বিঘা জমি কিনেছি, ওখানে আমি এবার কারখানা করব, চাষিদেরকে জমি দেন, ওই চাষের জমির মধ্যে পাথর ভর্তি আছে। নন্দীগ্রামে যে ফায়ারিং করেছিল যে লোকটা সত্যজিৎ বাবু, তিনি টিএমসিতে জয়েন করে নিয়েছেন, তারও এখনো বিচার হয়নি। সেই নন্দীগ্রামে মানুষ লাস্টে ভোটের আগে গিয়ে 4 লাখ টাকা করে উনি দিয়ে এলেন। কামদুনি, মৌসুমি কয়াল আর টুম্পা কয়াল, দিদিমণি বলে দিলেন এরা মাওবাদী। টাউন হলে ছাত্রা একজন প্রশ্ন করেছিলেন, তাকেও বলে দিলেন মাওবাদী। উন্নয়ন, অনেক কথা উন্নয়নের উপরে ভোট চাইছেন। শুধু অন্য জায়গায় ছেড়ে দিন, রাস্তাঘাট কি হয়েছে ছেড়ে দিন। ওখানে লোক বলছে, টিভি মিডিয়াতে বলছে, আমাদের এই মিডিয়া এবিপিতেও দেখায়, ফ্লাইওভার যত তৈরি হয়েছিল, ফ্লাইওভারে দিদিমণি আমলে তৈরি হয়ে দিদিমণি আমলে হাফ হয়ে গেল, ওর লোডিং ক্যাপাসিটি হাফ হয়ে গেছে ম্যাক্সিমামটা। আপনি দেখবেন ওখানে আর লোডিং ক্যাপাসিটি চলে এসছে হাফ। 4 চাকা গাড়ি চলে, এখন 18 চাকা গাড়ি ওর উপরে উঠে না। কোয়ালিটি ম্যাটেরিয়াল এমন ইউজ হয়েছে কে বলা যায় না, তার উপরে প্রশ্ন করলে লজ্জা হবে, বাংলার লজ্জা আমাদের। উন্নয়নের মানে হয়ে গেল গরু পাচার, উন্নয়নের মানে হয়ে গেল কয়লা পাচার। বিমল গুরুং সাব ইন্সপেক্টর অমিতাভ মালিককে খুন করেছিলেন, সেখানে শুধু রাজনীতি করার জন্যে, ভোট করার জন্যে দিদিমণি তার সঙ্গে সমঝোতা করলেন, 75টা মামলা তুলে দেওয়া হলো। ছত্রধর মহতো, জ্ঞানেশ্বরী কাণ্ড, 160 জন মারা গেছিল। মমতা ব্যানার্জি বলেছিলেন কি একে আমরা বুঝে নেব, এ একদম দেশদ্রোহী আছে, এখন রাজ্য কমিটি মেম্বার। পুলিশ অফিসার এখনো কাজ করছেন, তার স্ত্রী পার্টির ক্যান্ডিডেট হয়ে গেল। পুলিশের রাজনীতিকরণ, যেটা বারবার বাংলার মানুষ বলছে পুলিশের রাজনীতিকরণ হয়েছে। পুরো সিস্টেমটাকে সিভিক পুলিশকে দিয়ে চালানো হয়েছে। সিভিক পুলিশ ক্যাজুয়াল লেবার হিসাবে কাজ করছে। আর ফায়ার ব্রিগেডে উমফানের সময় আমরা কলকাতা দেখেছিলাম কি উমফানের সময় ফায়ার ব্রিগেডে কর্মচারী ক্যাজুয়াল মারা গেল। সিঙ্গুরে বিডিও অফিসে লাইট বন্ধ হলো। দিদিমণি যখনই মার খান বা যখনই কোনো ঘটনা ঘটে লাইটটা বন্ধ হয়ে যায়, অদ্ভুত ব্যাপার। ওখান থেকে তার পরের দিন উনি এলেন বিধানসভায়, সংবিধানে বই নিয়ে আমাদের সামনে উপস্থিত হলেন। আমি তখন ওই দলের এমএলএ ছিলাম। আমরা ব্যাপক
যা করার আছে ভাঙচুর করেছিলাম, 13,700 টাকা আমরা ফাইন দিয়েছিলাম। দিদিমণি মনে হচ্ছিল সেদিন কি দিদিমণির উপরে অনেক আঘাত এসছে। 2010 সালে কোলাঘাটে একটা ট্রাক উনার কানভাইতে ঢুকে গেল, একটা লোক 1 মাস জেল খেটেছিল। দিদিমণি এই নাটক আমরা কেন বলছি, উনি আঘাত পেয়েছেন, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু নাটক করে এটাকে ইনক্যাশ করছেন ভোটের জন্য, এর ব্যাপারে আমি বলছি। নন্দীগ্রামে যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রামে যখন উনি বেরোচ্ছেন, আমাদের সুমনদা বলেওছেন কি বলা হয়েছে কি 4-5 জন আমাকে ধাক্কা দেওয়া হলো। নানা রকম পুলিশ অফিসারের উপরে আমরা কমপ্লেন করলাম কি পুলিশ অফিসার তারা কোথায় ছিল, জেড সিকিউরিটি। সব থেকে বড় প্রশ্ন ওখানে কি এই হওয়ার পরে যেখানে ইলেকশন কমিশন বলছে, উনার চিফ সেক্রেটারি বলার পরেও উনি বলছেন, এখন আজকেও বলেছেন কি আগে আমাকে সিপিএম মারতো, এখন আমাকে বিজেপি মারছে। আরে দিদিমণি, আপনাকে কে মারবে? আপনি বাংলায় 134 জন মানুষ খুন হয়েছে, তাদের জন্য একবারও হাঁটলেন না, তাদের জন্য সামান্য একটা কথা বললেন না। আজকে হুইল চেয়ারে আপনি চলছেন, আমার কোনো আপত্তি নেই। হুইল চেয়ারের উপরে বাংলার মানুষ কত বিশ্বাস করবে এটা দুসরাময় জানা যাবে। বাংলার মানুষ হুইল চেয়ারের গল্প আর যেভাবে বাংলার মানুষের কাছে তুলে ধরা হচ্ছে কি মমতা ব্যানার্জির উপরে ইলেকশন কমিশন নাকি একদম চেপে ধরেছে। দিদিমণি, আপনার ভয় কেন? আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি তো বাংলা উন্নয়ন করে দিয়েছেন। আপনি সরকারে আসার 1 বছরের মধ্যে বিধানসভা কোর্ট অ্যান্ড কোর্ট বলেছিলেন কি 90% কাজ কমপ্লিট। তারপরে এখন আপনার এই হুইল চেয়ারের নাটক করা দরকার কি? আপনি আঘাত পেয়েছেন, ঠিক আছে, একদিনের মধ্যে প্লাস্টার কেটে দেওয়া হলো, একদিনের মধ্যে আপনি আবার চলে গেলেন বাড়িতে পরের দিন, তারপরে আপনি আবার বেরিয়ে গেছেন প্রচারে। আপনার দলে কোনো নেতা নেই, ব্রাতবাবু, এই কাকুলিদি, এরা সব ডিফিউজ হয়ে গেছে, এদের উপরে ভরসা নেই কি আপনাকে এই হুইল চেয়ার নিয়ে মার্কেটে নামতে হচ্ছে? হুইল চেয়ার নিয়ে মার্কেটে নেবে সবসময় যেটা আপনি ভেবেছিলেন কি আমি সিম্প্যাথি পাবো। দিদিমণি, কি করে সিম্প্যাথি পাবেন? এটা কি হিন্দুস্তান পাকিস্তান যুদ্ধের বর্ডারে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে বা ঘা লেগেছে? মানুষ, আপনি একটা মিটিং করতে গেছেন, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরোপুরি গাফিলতি আপনার পুলিশ, আপনার ডিপার্টমেন্ট। আপনি যে পুলিশ আপনার জন্য কত মানুষকে বিনা মিথ্যা মামলায় গ্রেফতার করেছে, মিথ্যা কেস দিয়েছে, সেই পুলিশকে বলে না না ওখানে তো কোনো পুলিশ ছিল না। দিদিমণি, অদ্ভুত কথা, পরে বুঝলেন ভুল করেছি। দিদিমণি আবার স্ট্যান্ড খুব তাড়াতাড়ি চেঞ্জ করেন। দিদিমণি বুঝলেন কি যাক এবার তো আমি ভুল করেছি, আমার সব পেয়াদারা ধরা পড়বে। তখন উনি বলতে শুরু করলেন, না না আমার মনে হচ্ছে একটা এরকম কিছু হয়েছে। আবার কখন কি বলছেন, পরে আজকে কি বলছেন, এটা দিদিমণির পক্ষে সম্ভব। বাংলার আর কোনো, ভারতবর্ষে কোনো নেতা এরকম কখনো বলতে পারে না। মমতা ব্যানার্জি যিনি আজকে মুখ্যমন্ত্রী আছেন, সবাই আমরা ভাবতাম সততা মূর্তি, সততা নিয়ে চলেন। আজকে কিন্তু দিদি এই সততার কথার উপরে ভরসা উঠে গেছে, এখন হুইল চেয়ারের উপরে ভরসা চলে এসছে। আজকে হুইল চেয়ারকে নিয়ে কত ভোট উনি টানতে পারবেন সেটা তো অনেক বড় প্রশ্ন। কিন্তু যে বাংলা গর্বের কথা, যাকে আমরা বিধানচন্দ্র রায়কে বলতে পারলাম না, জ্যোতি বসুকে বলতে পারলাম না, বুদ্ধদেব বাবু নিজেকে বলতে পারলেন না, কিন্তু যারা কয়লা পাচারকে সংরক্ষণ দিল, যারা গরু পাচারকে সংরক্ষণ দিল, যারা স্মাগলিংকে সংরক্ষণ দিচ্ছে, পাথর বালিকে পাচারের সংরক্ষণ দিচ্ছে, তাকে আমরা বাংলা গর্ব জোর করে বলতে হবে, নালে পুলিশ ধরে নেবে। আর পুলিশ ধরলেই গাঁজা কেস দিয়ে দেবে, এনডিপিএস দিয়ে দেবে। আর যেই বিজেপি কর্মী হবে তাকে রাত্রিবেলা পুলিশ তুলে নিয়ে আসবে। যদি পুলিশ না পারে তাহলে দিদিমণি ভাইরা যাবে আর তার বাড়ি ভাঙচুর করবে। রাজ আমাদের প্রথম বক্তা ছিলেন, ওনাকে শুধু বলি, ব্যারাকপুরে আপনাকে দিদিমণি ফাঁসিয়ে দিলেন। ব্যারাকপুর জায়গা কোনো ভালো জায়গা দাঁড়ালে হয়তো আপনার যে ছবি আছে, যেভাবে আপনি বললেন, হয়তো আপনার একটা ভালো সুযোগ হতো, কিন্তু ব্যারাকপুরে পাঠিয়ে যেরকম মদন মিত্রকে ভাটপাড়া পাঠিয়ে শেষ করে দিলেন রাজনীতি, ওই জন্য আপনাকেও রাজনীতিতে ঢুকেই আপনার রাজনীতিটা শেষ করলেন। এই জন্য মমতা ব্যানার্জি উপরে এই হুইল চেয়ারের রাজনীতি আর কেউ বিশ্বাস করছে না, কেন মমতা ব্যানার্জিকে সবাই চিনে। ধন্যবাদ।
ধন্যবাদ অর্জুনদা। সাধারণভাবে আমি আপনাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, কিন্তু মোটামুটি অর্জুনদা ফ্ল্যাশব্যাক থেকেই শুরু করেছেন। লালু আলমের লাঠি থেকে শুরু করলেন, তার বিশ্লেষণে আমি নিঃসন্দেহে আসব। এবং পাশাপাশি বললেন যে 2রা মে বোঝা যাবে যে হুইল চেয়ারে বাংলার মানুষ কতটা বিশ্বাস করেছেন। আমি সেটা আসবো, কিন্তু তার আগে আমার বলতেই হবে, সিঙ্গুরের কথা তুললেন অর্জুনদা। সিঙ্গুরে হ্যাঁ, বিজেপির অবস্থানের সঙ্গে অর্জুন সিংয়ের অবস্থানের কোনো তফাৎ নেই, এখানে কোনো স্ববিরোধিতা আমি দূরবীন দিয়েও খুঁজে পাবো না। কিন্তু কি দেখছি যে বিজেপি বলছে একাধিক জনসভায় মঞ্চের ওপর থেকে যে সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানো ভুল হয়েছে। সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি বলছেন আমি সিঙ্গুরের জন্য টাটাদের কাছে আবেদন করব। মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, এখন বলছেন মমতার সঙ্গে থেকে যুবকদের সঙ্গে অন্যায় করেছি। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু সিঙ্গুর আন্দোলনে টাটাদের কারখানা যাতে না হয় সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ, ওখানকার স্থানীয়দের মধ্যে প্রধান মুখই বলা যায় রবীন্দ্রনাথ ভট্টাচার্য এখন কোন দলে? হ্যাঁ, কোন দলে কি বললেন? বিজেপিতে। হ্যাঁ, নিঃসন্দেহে সে নিয়ে প্রশ্ন থাকবে, কিন্তু আমি এবার আসবো অর্জুনদার ওই কথাটায় যে হুইল চেয়ারে বাংলার মানুষ বিশ্বাস করবে কি না, সেটা তো সত্যি 2রা মে বোঝা যাবে। কিন্তু দেখুন 21-এর ভোটে জনতা জনার্দন কি রায় দেবে সেটা তার আগে বোঝার উপায় নেই। কিন্তু ভারতবর্ষের সিম্প্যাথি ভোটের মাহাত্ম্য একবার নয় বহুবার টের পাওয়া গেছে। 1967 সালে একই বছরে দুটো উদাহরণ আছে। প্রথমটা বলি, সামনে লোকসভা নির্বাচন, প্রচারে বেরিয়েছেন ইন্দিরা গান্ধী, গেছেন ওড়িশার ভুবনেশ্বরে। মঞ্চে ওঠা মাত্র পাথর বৃষ্টি, একটা পাথর সরাসরি ইন্দিরার নাকে, গলগল করে রক্ত। রুমালে নাক চেপে ইন্দিরা বললেন এটা আমার নয়, গোটা দেশের অপমান। তারপর মাথা জোড়া ব্যান্ডেজ আর ভাঙা নাক নিয়ে গোটা দেশে ঘুরে ঘুরে প্রচার। একদিকে ইন্দিরা, অন্যদিকে কংগ্রেসের পুরনো নেতাদের একটা বড় অংশ। তারপর ফল বেরোলো, দেখা গেল সেই অগ্নি পরীক্ষায় একা ইন্দিরা ওই ফাটা মাথা আর ভাঙা নাক নিয়ে কংগ্রেসকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এই হলো সিম্প্যাথি ভোটের মাহাত্ম্য। তাহলে এ রাজ্যের বিরোধীদেরও কি উদ্বিগ্ন হওয়ার কারণ আছে? 1967 সালের আরেকটা উদাহরণে পরে আসবো, আপাতত আসবো প্রস্তাবের পক্ষে পরের বক্তা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর কাছে। সবাইকে নমস্কার। আমার পক্ষের বক্তা, আমার বিপক্ষের বক্তা, আমার প্রিয় সঞ্চালক, সামনে দর্শক, সবাইকে নমস্কার। অর্জুন সিং ভালো হয়েছে যে তিনি অতীতের কথা তুলেছেন। কালকা অর্জুন থেকে তিনি আজকা অর্জুন কি করে হলেন তার একটা বৃত্তান্ত তিনি দিয়েছেন। মমতা ব্যানার্জির হাত ধরে কাউন্সিলর, চেয়ারম্যান, এমএলএ ইত্যাদি হয়ে তখন তিনি কালকা অর্জুন ছিলেন। আজকে তিনি আজকা অর্জুন। ব্যারাকপুরের রাজকে বলছেন ফাঁসিয়ে দিচ্ছেন, ফাঁসিয়ে দেবেন, মানে প্রায় হুমকিই দিচ্ছেন রাজকে। মানুষ দেখছেন, ব্যারাকপুরে মানুষ জবাব দেবেন এইসব কথার, সেটা অন্য কথা। কিন্তু কথা হচ্ছে যে একজন মানুষ আহত হয়েছেন, সেটা নৌটঙ্কি, সেটা গিমিক, সেটা নাটক, মানে আর কত জানি না, আর কত খারাপ কথা শুনতে হবে ওনাকে। ভাগ্যিস ওনারা বলেননি যে মাথায় যে লালু আলমের লাঠির বাড়িটা পড়েছিল ওইটাও নৌটঙ্কি ছিল আসলে, বা উনি যে অনশন করেছিলেন সেটাও নৌটঙ্কি। সবই আমরা কিন্তু বলছি না। আমরা ওই কিছুদিন আগে লোকসভা ইলেকশন হয়েছে এবং আমডাঙ্গার রাস্তায় অর্জুন সিংকে আমরা রক্তাক্ত অবস্থায় দৌড়তে দেখেছি। আমরা বলছি না ওটা নাটক, ওটা গিমিক। কিছুদিন আগে করিমপুরে উপনির্বাচন হয়েছে, সেখানে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। আমরা বলছি না যে ওটা নৌটঙ্কি, ওটা গিমিক, ওটা নাটক। এই ধরনের রুচিহীন, এই ধরনের নেত্রীকে অনেক কথা শুনতে হয়েছে। এবং সেই জন্যেই আমার ধারণা যে উদাহরণটা সুমন দিলেন ইন্দিরা গান্ধীর, যে যত খারাপ কথা বলবেন বা যত এই ধরনের কথা বলবেন তত কিন্তু মানুষের একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। মানুষ কিন্তু এইগুলো পছন্দ করে না, যে একটা মানুষ আহত হয়েছেন, তার ভালো মন্দ সব কিছু। সুমন কতগুলো প্রশাসনিক প্রশ্ন তুলেছে, সেগুলো মিডিয়ার কাজ, তোলা নিশ্চয়ই তুলবেন। কিন্তু আমার মনে হয় যে কোনো মানুষ আহত হলে, যেমন আমডাঙ্গার রাস্তায় অর্জুন সিং যখন রক্তাক্ত অবস্থায় দৌড়চ্ছিলেন, আমরা মনে করি না যে রক্ত পড়াটা ওটা নাটক, ওটা গিমিক, এটা একদম আমরা মনে করি না। তো এইভাবেই কিন্তু মমতাদি ধীরে ধীরে একাই 100 হয়ে উঠেছেন, যেটা আমি আমার প্রস্তাবের, আমাদের আজকে যে প্রস্তাবের যে মূল কথা, তাতে বরং ফিরে আসি। কি করে হলো এই নির্মাণ, এই সোশ্যাল কনস্ট্রাকশন কিভাবে ঘটল? 2011 সালে আমরা যখন প্রথম ক্ষমতায় আসি, যখন ওই অর্জুনদা বলেছেন, তখন অর্জুনদা আমাদেরই এমএলএ, যে জনাদেশ নিয়ে আমরা এসেছিলাম। তারপর বিবিসিতে একটা ইন্টারভিউ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদি সেই ইন্টারভিউতে বলেন, আই অ্যাম নাইদার
a capitalist, neither a communist, but I am pro-people. এই যে মানুষের সঙ্গে থাকা, ইনক্লুসিভ অর্থনীতি প্রয়োগ করা এবং সমস্ত বর্গের জাতি ধর্ম নির্বিশেষে গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ সবাইকে একটা বর্গের মধ্যে নিয়ে আসা, তাদের সঙ্গে নিয়ে চলা, এই যে তার প্রো পিপল মানুষের প্রতি তার যে কমিটমেন্ট, এই এত আক্রমণ, নাগাড়ে কুৎসা ইত্যাদি ইত্যাদি যা যা এই যে ওয়াই ক্যাটেগরি, জেড ক্যাটেগরি, নানা রকম চার্টার্ড ফ্লাইট, হেলিকপ্টারের নামা, হেলিকপ্টারে বনবন নেতা আসছেন, সেই কবির সুমনের গান মনে পড়ে, হেলিকপ্টার নেতা আসছেন, আসছে বাইরে থেকে, গুজরাট থেকে আসা হেলিকপ্টার, চার্টার্ড ফ্লাইট ইত্যাদি যে ঝনকানির মধ্যে দিয়ে বাংলার নির্বাচন যাচ্ছে, ঐতিহাসিক নির্বাচন, তার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই যে এবিপি আনন্দর যে শিরোনাম যে একাই 100, সেই একাই 100 সেইখানেই কিন্তু মূল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য সেইখানেই নিহিত হয়ে আছে। অর্থাৎ স্পেকটাকুলার, পুঁজি নিবিড় কয়েকটা শপিং মল বানিয়ে দিলাম এবং কিছু পুঁজিপতিদের বা দুটি পরিবারের স্বার্থ দেখলাম, এই ধরনের কোনো উন্নয়ন নয়, বরং আমি যেটা বলেছি ইনক্লুসিভ অর্থনীতি, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, কৃষি এবং রাজ্যের পরিকাঠামোর উন্নয়ন, গরিব মানুষের স্বার্থ দেখা এবং মানবদরদী মনোভাব তাকে একাই 100 করে তুলেছে। এর জন্যই তিনি হয়ে উঠেছেন একাই 100। এই যে একাই 100, এই যে অর্জুনদা যেটা বললেন, এটা উনি অর্জুনদা জানেন কিনা আমি জানি না, যে আমি বা কাকলিদি বা বুয়াদা এটা আমরা সত্যি ফ্যাক্টর নই, কেননা এটাই সারা পৃথিবীর রাজনৈতিক একটা ট্রেন্ড। সেটা হচ্ছে অর্থোডক্স বামপন্থার সঙ্গে যে নিও লেফট বামপন্থার তফাৎ। আমি কতগুলো নাম বলছি: ভেনিজুয়েলার উগো চাভেজ, নিকোলাস মাদুরো, বলিভিয়ার ইভা মোরালেস, উরুগুয়ের হোসে মুজিকা, ব্রাজিলের লুলা দা সিলভা, নিকারাগুয়ার ড্যানিয়েল ওর্তেগা, মেক্সিকোর ম্যাথুয়েল লোপেজ ওব্রাডর। এদের স্ট্রাকচারে কেন কি কোথায় মিল জানেন? মাথায় একজন নেতা জনদরদি, তিনি নেতা, মাঝখানে পার্টিটা ঢিলে ঢালা, ওই অর্থোডক্স বামপন্থা নয়। অর্থাৎ এরাও বামপন্থী, কিন্তু কোনো পলিট ব্যুরো নেই, কোনো কেন্দ্রীয় কমিটি নেই, কোনো সেন্ট্রাল কমিটি নেই, কিচ্ছু নেই, একটা শিথিল পার্টি এবং তলায় জনগণ। এবং এই প্রত্যেকটি নেতাকে কি সব থেকে বদনাম শুনতে হয়েছে জানেন? আমেরিকান কর্পোরেট পোষিত মিডিয়া, এই প্রত্যেকটা এই লোক যাদের নাম আমি বললাম, এই নিকোলাস মাদুরো থেকে শুরু করে লুলা দা সিলভা, প্রত্যেককে বলেছে একনায়ক এবং প্রত্যেককে বলেছে দুর্নীতিগ্রস্ত, করাপ্ট। অর্থাৎ যখন তুমি একটা বড় পুঁজির সঙ্গে ফাইট করছো, যখন তুমি তোমার ক্লায়েন্টেল হচ্ছে গরিব মানুষ, তুমি যখন তার পক্ষে দাঁড়াচ্ছ, তখন তোমাকে দাগিয়ে দেওয়ার সব থেকে দুটো উপায় আছে। মমতা ব্যানার্জিকে দেশদ্রোহী বলার উপায় নেই। দেশদ্রোহী আপনি বলতে পারবেন, বিজেপি বলতে পারবে ভারভারা রাওকে, দেশদ্রোহী বলতে পারবে দিশা রবিকে, দেশদ্রোহী বলতে পারবে আমাদের গৌতম নওলাখাকে, এরকম অজস্র, বা নাগপুরের সোমা সেনকে, এদের দেশদ্রোহী বলবে। এই যে দুটো বয়ান, রাজনীতি না করলে দেশদ্রোহী এবং যদি বিজেপি বিরোধী হন, এবং যদি রাজনীতি করেন এবং বিজেপি বিরোধী হন, তাহলে আপনি করাপ্ট, চোর, দুর্নীতিগ্রস্ত। এইটা প্রত্যেকটা, এই যে নিও লেফটের কথা আমি বলছি, এই নিও লেফটের প্রত্যেকটা নেতাকে, এই কিউবা বলুন, ভেনিজুয়েলা বলুন, উরুগুয়ে বলুন, ব্রাজিল বলুন, নিকারাগুয়া বলুন, এদের প্রত্যেককে সহ্য করতে হয়েছে। ফলে এই যে অর্থোডক্স বামপন্থা, অর্থাৎ সোভিয়েত পোষিত স্টালিনিস্ট বামপন্থার থেকে মমতা ব্যানার্জি একটা নিও লেফটের একটা নতুন গরিব মানুষকে সঙ্গে নিয়ে চলার যে বামপন্থা তৈরি করলেন, এর সঙ্গে কিন্তু দক্ষিণপন্থী বামপন্থার একটা মৌলিক পার্থক্য আছে। মানে ধরুন, মোদি জনপ্রিয়, ডোনাল্ড ট্রাম্পও জনপ্রিয়, তার দেশও জনপ্রিয়, কিন্তু তারা ইনক্লুসিভ না, তারা দেশের সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চান না। তারা ট্রাম্প চান যে দেশের একটা অংশ দেশ থেকে বেরিয়ে যাক, তাতে আমি ভিসা দেবো না, তারা দেশের বাইরে করে দেব। আর মোদিরা চান যে আমরা এনআরসি করব, আমরা সিএ করব, আমরা সমস্ত উন্নয়নের মধ্যে সমস্ত মানুষকে নেব না, একটা বর্গের মানুষকে রাখবো, তাও তাদের যথাযথ না, সে মানুষকে আমি আসলে ধোঁকা দেবো। আসলে আমি একটা নির্দিষ্ট পরিবারের সেবা করার জন্য এসেছি, নির্দিষ্ট দুটি গুজরাটি পরিবারের সেবা করার জন্য আমি এসেছি। আসলে মানুষ মিথ্যা, আসলে গরিব মিথ্যা, আসলে এগুলো সবই আমার ফেক। এমনকি সাম্প্রদায়িক বিভাজনও আসলে একটা মিথ্যা বিনির্মাণ। ওই সাম্প্রদায়িক বিনির্মাণের মধ্যে দিয়ে, বিভাজনের মধ্যে দিয়ে আমি একটা ধর্মীয় সুশ্রুতি দেবো এবং আসলে হিন্দুদের পক্ষও নেব না। এই যে হিন্দুদের পক্ষ না নেওয়া, মুসলিমদের পক্ষ না নেওয়া, খ্রিস্টানদের পক্ষ না নেওয়া, শিখদের পক্ষ না নেওয়া, মতুয়াদের পক্ষ না নেওয়া, এইটা না নিতে
বিজেপি হয়েছেন 0 আর আমার নেত্রী হয়েছেন একাই 100। আজকে এবিপি আনন্দ যে বয়ান দিচ্ছে সেই বয়ানের মধ্যে দিয়ে এইটাই বেরিয়ে আসে যে এইটাই একাই 100। আমি গভীরভাবে বিশ্বাস করি যে এই যে পার্টির মৌমাছিতন্ত্র, একটা শিথিল পার্টি, এই যে অনেকে আমাদের পার্টি সম্পর্কে বলেন, কিন্তু এটাই কিন্তু আজকের সারা পৃথিবীর এইটা মডেল। অর্থাৎ আমি হয়তো দমদমে লড়ছি, রাজ ব্যারাকপুরে লড়ছে, কাকলিদি বারাসাত লোকসভায় লড়ছেন, বুয়াদা গতবার তালডাংরায় লড়েছিল, এবার লড়ছে না, কিন্তু এতে কিছু যায় আসে না। আমরা গৌণ, আমরা সত্যিই গৌণ। আসল কথা হচ্ছে মানুষ। আমি আবার বলি, আমরা হচ্ছে সেই পার্টি। হ্যাঁ, আমরা মুসলমান তোষণ করি, হ্যাঁ আমরা হিন্দু তোষণ করি, হ্যাঁ আমরা শিখ তোষণ করি, হ্যাঁ আমরা খ্রিস্টান তোষণ করি, হ্যাঁ আমরা মতুয়া তোষণ করি, হ্যাঁ আমরা দলিত তোষণ করি, হ্যাঁ আমরা আদিবাসী তোষণ করি, এবং আমরা আসলে মানুষ তোষণ করি। এই মানুষের পক্ষে দাঁড়িয়েছেন বলে আমার নেত্রী, তিনি আজকে মসিহা। তাকে ওই যে নিও লেফটের, তাকে আমরা বলছি জননী। তিনি নিও লেফটের যে ধারা ভারতবর্ষে যে আন্তর্জাতিকতার মধ্যে দিয়ে তৈরি করলেন, সেটাকেই আমরা বলতে চাইছি বিশ্ব বাংলা। এবং এইভাবেই বাংলা একদিন বিশ্বের দিকে এগোবে। আমি যে স্বপ্ন দেখি, ওই যে আমাদের অনেক ব্যঙ্গ করেন বিরোধীরা, ভাই কলকাতা কি লন্ডন হলো? না হয়নি। কলকাতা কি সুইজারল্যান্ড হলো? না হয়নি। কিন্তু আমি কি স্বপ্ন দেখব না? যা আমার চারপাশে ঘটতে চলা বাস্তব, তাই কি একমাত্র সত্য? না, আমার মধ্যে যে কল্পনা আছে, যে স্বপ্ন আছে, যে স্বপ্ন আমার মধ্যে সারাক্ষণ দৌড়চ্ছে, তাও সত্য। আমি কি বাস্তবের সত্যকেই একমাত্র মানব? কল্পনার সত্যকে কি আমি সরিয়ে রাখবো? আপনারা ভারতীয় জনতা পার্টি, আপনারা কল্পনার সত্যকে মাহাত্ম্য দেন না, মর্যাদা দেন না, মানুষকে অপমান করতে ভালোবাসেন। একজন আহত মানুষকে বলছেন যে তিনি সিম্প্যাথি কুড়ানোর জন্য হুইল চেয়ারে ঘুরছেন। অপেক্ষা নেই, চিন্তা করবেন না। হুইল চেয়ার, ওই তপন সিনহার হুইল চেয়ার সিনেমার কথা মনে পড়ছে আমার। ওই হুইল চেয়ারের ওই চাকা সুদর্শন চক্র হয়ে ঘুরতে 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 যখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরবে, 2রা মে যখন আপনারা ব্যালট বক্স দেখবেন হুইল চেয়ারের মাহাত্ম্য কি ছিল, কি আছে, কি থাকবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ ব্রাত্য। অনেক স্মৃতি উস্কে দিল। অর্জুন সিং, আজ কা অর্জুন না কাল কা অর্জুন জানি না, কিন্তু আজ কা অর্জুন রিলিজ করেছিল 1990। ক্লাস 7-এ পড়ি, 3 বন্ধুতে একসঙ্গে ভিসিআর ভাড়া নিয়ে দেখেছিলাম। ধন্যবাদ ব্রাত্য সেই স্মৃতি উস্কে দেওয়ার জন্য। বাট উইথ আ ভেরি সিরিয়াস নোট, আমাদের রাজ্যের রাজনীতি কি কখনো সত্যি সত্যি খুব সংবেদনশীল ছিল? ধরুন, বুদ্ধদেব ভট্টাচার্য, রামবিলাস পাসওয়ানের কনভয়েতে যখন ব্লাস্ট হলো, তখন কিন্তু বিরোধীরা সেই বিস্ফোরণ নিয়ে নানা প্রশ্ন তুলেছিল। তৎকালীন বিরোধী নেত্রী বলেছিলেন যে বড্ড বেশি কাকতালীয় মনে হচ্ছে না, সমাপতন এতটা হয়? আমি ঠিক আজকের সিচুয়েশনটা আপনাদের মনে করিয়ে দেব যে তৃণমূল কংগ্রেস বলছে যে নেত্রী আক্রান্ত হয়েছেন, বিরোধীরা বলছে সাজানো ঘটনা। ঠিক এই ধরনের চাপানুতর কিন্তু এর আগে বঙ্গ রাজনীতির আঙিনায় বারবার ঘটেছে। ধরুন 2001 সালের 23 জানুয়ারি কেশপুরে তৃণমূল নেত্রীর রাজনৈতিক সভা। অভিযোগ, ছুতারগেরে বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। সেই সময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় বলেছিলেন নেত্রীর পায়ের 3টে আঙুল একেবারে থেঁতলে গেছে। সিপিএমের তৎকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস বললেন মেডিকেল বোর্ড গড়া হোক। সিপিএম আজও বলে পুরোটাই নাকি বানানো গল্প। সেই সময় বামফ্রন্ট সরকারের পুলিশের রিপোর্টও বলছে আক্রান্তই হননি তৃণমূল নেত্রী। আবার 2016 সালের নভেম্বরে নোট বাতিলের বিরুদ্ধে বিহারে সভা করে ফেরার সময় কলকাতা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান ঠিক সময় নামেনি। 8 ঘন্টারও বেশি সময় আকাশে চক্কর কাটে ইন্ডিগো সেই বিমান। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিমান দুর্ঘটনা ঘটিয়ে তাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। তৃণমূল নেতৃত্ব এ নিয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগও করে। বিজেপি নেতারা একেবারে সিপিএমের সুরে এই ঘটনাটাকেও বানানো গল্প বলেন। কাজেই আঘাত নিয়ে জল্পনা আর কটাক্ষ অন্তত এ রাজ্যের রাজনীতিতে নতুন কিছু নয়। যাই হোক, আমার পরের বক্তা প্রস্তাবের বিপক্ষে জয়প্রকাশ মজুমদার। শুভ সন্ধ্যা। এদিকে আজকের এই অনুষ্ঠানের নাম তো মহাযুদ্ধ, আমি যদি ভুল না করি। বাংলার এক বিখ্যাত কবির এই যুদ্ধ নিয়ে কয়েকটা লাইন আছে। মহাযুদ্ধ নাম, জীবন মানে জীবন যুদ্ধ, জীবন জুড়ে যুদ্ধ। আমার যুদ্ধ শিউলি ফুলে, পূর্ণিমার চাঁদ উঠলে, ধানের খেতে কাশের বনে। যুদ্ধ লড়ি আমি, যুদ্ধ লড়ো তুমি, বাঁচার জন্যে যুদ্ধ। জীবন মানে জীবন যুদ্ধ,
জীবন জুড়ে যুদ্ধ। শুধু এই জীবন যুদ্ধের কথা আজকে এই মহাযুদ্ধ যে অনুষ্ঠান তাতে হোক, এটা খেলা নয়, খেলা নয় এটা বন্ধু। খেলার কথা শেষকালে আসব। যে কথায় আজকে শুরু হয়েছে, সুমন অনেক কটা উদাহরণ দিয়েছে, যেগুলো আমার কাছে নোট করা ছিল, যে এই নাটকের উদাহরণ। হ্যাঁ, ইন্দিরা গান্ধীকে পাথর ছুঁড়েছিল, সবাই দেখতে পেয়েছিল, মাথায় লেগেছে, তার ফল পেয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকার অ্যাক্সিডেন্টের ঘটনা তোমরা অনেকবার দেখিয়েছো, তাতে মানুষ যেটা বুঝেছে, মানুষ বুঝছে, তাদের যুদ্ধ তারা লড়বে। এটা আসলে হচ্ছে হুইল চেয়ার থিওরি সুমন। কারণ এই নাটকের নাট্যকারের নাম হচ্ছে প্রশান্ত কিশোর। তার একটু ব্যাকগ্রাউন্ড দেখুন। ওয়াইএসআর কংগ্রেস, জগন রেড্ডি হুইল চেয়ারে ঘুরছেন, তার কনসালটেন্টকে, পরামর্শদাতাকে প্রশান্ত কিশোর। ইলেকশনের আগে হুইল চেয়ারে করে ভোট চাইছেন, পরে জানা গেল কিচ্ছু হয়নি। কেজরিওয়াল দিল্লিতে, পরামর্শদাতাকে প্রশান্ত কিশোর। কিসে ঘুরছেন, কিসে ক্যাম্পেনিং করছেন? হুইল চেয়ারে, ভোট দাও আমাকে। আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, পরামর্শদাতাকে, যার জন্ম জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে হয়েছে, সেই প্রশান্ত কিশোর, সেই প্রশান্ত কিশোর হুইল চেয়ার থিওরি। হুইল চেয়ারে ঘুরুন আর পাবেন ভোট, সহানুভূতির ভোট। এটা তো আমরা জানি, যেটা একটা থিওরিতে এসছে। যখন ইন্দিরা গান্ধীর মাথায় ঢিল লেগেছিল তখন এই থিওরি ছিল না। আমি একটি কথা মনে করিয়ে দিই, কয়েকটা সুমন বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায়, বুয়ার মনে থাকবে, অ্যাম্বাসাডার গাড়ির ওপর দাঁড়িয়ে গলায় কালো চাদর ঝুলিয়ে, তখন তুমি একসঙ্গে কংগ্রেসে ছিলাম, গলায় কালো কাপড় লাগিয়ে বলছে আমি আত্মহত্যা করছি। কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কেন না, যদি টিকিট দেওয়া হয় এই তিনজনকে, কাকে কাকে? সুলতান আহমেদ, শঙ্কর সিং, অদিত চৌধুরী, এরা গুন্ডাদের রাজা, এদের টিকিট দিলে আমি আত্মহত্যা করব। কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে বলুন, শঙ্কর সিং কোন দলে আছে? সুলতান আহমেদ কোন দলে ছিলেন? এখন মারা গেছেন। কার নাটক? মানুষ নাটক দেখেছে। আর এই ঘটনার পর সুব্রত বাবু কি বলেছিলেন বুয়া মনে আছে? বেদের মেয়ে জ্যোৎস্না, বেদের মেয়ে জ্যোৎস্না সুব্রত বাবু বললেন, তাতে রেগে গেলেন মমতা। সুব্রত বাবু কোন দলে আছেন বলুন? বলার দরকার নেই। আর সেই সময় আর একটা ঘটনা, নাটক বলি, অম্বিকেশ মহাপাত্র কার্টুন কেস। সেই সময় এসে সাগরিকা ঘোষ বলে একজন একটা টিভি প্রোগ্রাম করছিলেন, সেখানে উঠে তিনি তো রেগে মেগে উঠে চলে গেছিলেন। যাওয়ার আগে বলেছিলেন অম্বিকেশ মহাপাত্র আসলে আমাকে খুন করতে চেয়েছিলেন, তাই তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। বলুন তো, অম্বিকেশ বাবু একজন প্রফেসর, তিনি একটা কার্টুন ফরওয়ার্ড করেছিলেন, মাননীয় সকলকে বোঝাবার চেষ্টা করেছিলেন আসলে ওটা নয়, আমাকে মারার চক্রান্ত হয়েছিল। নাটক নয় সেটা? এরকম অজস্র আছে, অজস্র। আমি আরেকটা নাটকের কথা বলি, প্রণব বাবু নাটক। বুয়া বাবুর এটা একদম অন্তরে ছবির মতন আছে। 2012 সুমন, প্রণব বাবু প্রেসিডেন্ট হচ্ছেন, ভারতের প্রেসিডেন্ট হচ্ছেন প্রণব মুখার্জি। সব বাঙালিদের গর্বে বুক ফুলে যাচ্ছে। বলুন, গর্বে বুক ফুলেছে কিনা? একমাত্র একজন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। 13ই জুন পরিষ্কার বললেন, কে? প্রণব বাবু, আমি সাপোর্ট করব না। কাকে সাপোর্ট করব? সাংমাকে। কারণ এপিজে আব্দুল কালাম না হলে সাংমা হবেন, প্রণব বাবুকে সাপোর্ট করা যাবেন না। কুণাল বাবু বলে একজনকে চেনেন, কুণাল ঘোষ, এখন আসছেন আবার। তিনি তখন মমতার হয়ে টিভির সামনে
এবং সুমন, এগুলো তোমরা, আমি আশা করব পরবর্তী ক্ষেত্রে এগুলোর ক্লিপিং আবার দেখাবে, তোমাদের কাছেই আছে। আমি এবিপির ক্লিপিং থেকেই এগুলো আবার আজকে দেখেছি। কুণাল ঘোষ বলছেন 6 মাস প্রণববাবু মমতাদির সঙ্গে কথা বলেননি, তাকে সাপোর্ট করা হবে? বুঝুন, বাঙালি বলে না, বহিরাগত বাঙালি এসব উড়ে চলে গেল, 6 মাস কথা বলেননি, তাকে সাপোর্ট করতে হবে? কুণাল বাবু বলছেন, মুখপাত্র। তারপরে 17ই জুলাই 2012, 48 ঘন্টা বাকি আছে প্রণববাবুর নির্বাচনের। রাইটার্স বিল্ডিংয়ে সেইটা দেখে নিও, যেন মৃত্যু মিছিল। মাননীয়া বলছেন, পেছনে পার্থবাবুরা দাঁড়িয়ে আছেন, সকলের মুখে অনুযায়ী কোনো মৃত্যু সংবাদ দিচ্ছেন, আমরা প্রণববাবুকে সমর্থন করছি। করে কি বললেন? এই সিদ্ধান্ত আমাদের খুবই বেদনার, খুবই কষ্টের সিদ্ধান্ত। কি না, একজন বাঙালিকে রাষ্ট্রপতির জন্য করা হচ্ছে। কার কষ্ট লাগছে? মমতা দেবীর কষ্ট লাগছে, তৃণমূলের কষ্ট লাগছে। পেনফুল ডিসিশন, দ্বিচারিতার চূড়ান্ত। আর আজকে বাঙালি বাঙালি করছেন। কোন বাঙালিকে ভালোবাসেন তিনি? সেদিন কেন বলেছিলেন পেইনফুল ডিসিশন প্রণববাবুকে সাপোর্ট করার? এরকম অজস্র অজস্র আছে। এখন সামনে কি এই নাটকের? অনেকগুলো তথ্য দিয়েছেন ব্রাত্যবাবু, অল্প, রাজ অনেক। কিসে কিসে প্রথম আছে বাংলা? আমরা জানি মানুষের জীবন নেওয়াতে প্রথম আছে, দুর্নীতিতে প্রথম আছে, কৃষকদের ওপর অন্যায়ে প্রথম আছে, চিকিৎসার অব্যবস্থায় প্রথম আছে। আমি সেগুলোতে যাচ্ছি না রাজ, কিন্তু আমি বলছি সামনে কে কে তোমাদের প্রতিপক্ষ? যারা এতদিন সংবিধানটাকে সামলে ভারতের গণতন্ত্রটাকে রাখলো, সেই নির্বাচন কমিশন তোমাদের প্রতিপক্ষ। এতদিন ধরে নির্বাচন করছে, পাশের রাজ্যে নির্বাচন হয়েছে, কেউ মারা যায়নি। 2011 টিএমসি পেয়েছিল 226 জন দাঁড় করিয়ে 184 জন জিতেছিল। কংগ্রেসের 66 জন যা দাঁড়িয়ে 42 জন জিতেছিল। আর সেই 2011 নির্বাচনের আগে মমতা দেবী গিয়ে কি বলেছিল? কাকলি দেবী, এইটাতে আপনাকে বলছি, আপনার মনে থাকবে, 2011 নির্বাচনে চাইলেন 10 দফায় নির্বাচন, 10 দফায়, সব জায়গায় যেন সিআরপিএফ থাকে। ভোটে জিতে আসার পরে মমতা দেবী কাকে ফোন করলেন? সোনিয়া গান্ধীকে, যে আপনি এই যে নির্বাচন কমিশন এবং সৈন্যের বন্দোবস্ত করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আর আজকে সেই নির্বাচন কমিশনকেই তিনি টার্গেট করছেন। ভেবে দেখুন, সব থেকে বেশি সব কিছুতে নাকি তাদের বিরুদ্ধে অভিযোগ। আর একটা কথা আমি বলি, যে বলছিলেন যে অর্জুনদা রক্ত নিয়ে পালাচ্ছিলেন, সেটা নাকি মিথ্যে নয়। আরে অর্জুনদা সেটা দেখিয়ে ভোট চাননি। আমাকে করিমপুরে সেখানে মারা হয়েছিল, সারা টিভি দেখেছে, সেইটা দেখে আমি সহানুভূতি চাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লেগেছে, আমরা সবাই বলেছি, দ্রুত আরোগ্য কামনা করেছি। ওনার এই সহানুভূতি মানুষের, সেইটাই আমরা আশা করি না। সহানুভূতি কেন? আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার সুরক্ষা বাহিনী ছিল না, সেটার জন্য আপনাকেই দেখতে হবে কেন এটা হয়েছে। আমি শেষ করব, আর 30 সেকেন্ড নেব। আজকের দিনে এটা হচ্ছে তৃণমূলের জন্য জনসাধারণের কবিতা। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না কাকলিদি। আমার তোমার জীবন নিয়ে খেলবো না রা ভাই, খেলবো না। এটা বাংলার মানুষ বলছে। সোনার বাংলা গড়তে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরবো না। ভাইয়ের মায়ের জীবন নিয়ে খেলবো না ভাই, খেলবো না। ধর্ম আমার বুকে রেখে চলবো সিধে লক্ষ্য ভেদে, বিপদ বাধা সামনে এলে সরবো না ভাই, ঘরের কোণে সরবো না। সোনার বাংলা গড়ার স্বপ্ন ছাড়বো না ভাই, ছাড়বো না।
ভাইয়ের মায়ের জীবন নিয়ে খেলবো না ভাই, খেলবো না। এই তৃণমূলের ভয়ঙ্কর কথা। মাননীয় স্টেজের ওপর আর কোনো কথা বলছেন না, শুধু পা দেখাচ্ছেন ওপরে তুলে। প্লাস্টার বাড়ছে তো বাড়ছেই। ক্যামেরাম্যানদের বলা আছে প্লাস্টারের ওপর ফোকাস করবি রে, ওটাই দেখাবি, ওটাই ভোট। তারপরে বলছেন ইলেকশন কমিশন, আর বলছেন খেলা হবে। ওটা বলতে ভুলছেন না, ভয়ঙ্কর খেলা হবে। আমরা খেলতে চাই না, আমরা ভোট দিতে চাই, সোনার বাংলা গড়তে চাই, নতুন ভবিষ্যৎ গড়তে চাই। খেলার কথা বাদ দিন আপনারা। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ জয়দা। আমি জয়প্রকাশ দাকে অ্যাসিওর করছি যে এবিপি আনন্দের আর্কাইভ খুব স্ট্রং, সমস্ত কিছুর ক্লিপিং থাকে। এমনকি জয়প্রকাশ দা বিজেপি অফিসে বসে নারদা কেলেঙ্কারির যে প্রতিদিন ফুটেজগুলো দেখাতেন, যেগুলো আর কি বিজেপির ওয়েবসাইট থেকে এখন সরে গেছে, সেগুলোরও ফুটেজ আছে, চাইলে দিয়েও দিতে পারি। দারুণ কথা বলেছেন জয়প্রকাশ দা। হুইল চেয়ার থিওরি সত্যি মিথ্যে জানি না, একাধিক উদাহরণ দিয়েছেন। কেজরিওয়াল, জগন, প্রশান্ত কিশোর এই স্ট্র্যাটেজির উদ্গাতা বলে জয়প্রকাশ দা বলছেন। কিন্তু গুজরাটে নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী, তখন প্রশান্ত কিশোর তার একেবারে এই রকম প্রফেশনাল পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। নরেন্দ্র মোদীকে সৌভাগ্যের বিষয় আমরা কোনোদিন এই ধরনের দুর্ঘটনা বা নাটকীয় কোনো ঘটনার মধ্যে দেখিনি। সুতরাং হুইল চেয়ার থিওরি গুজরাটে প্রশান্ত কিশোর যখন কাজ করতেন তখন অন্তত ভারতবর্ষের চোখে পড়েনি। হ্যাঁ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে প্রশান্ত কিশোরের কি সম্পর্ক সেটা ওপেন ফোরামে ওনার কাছ থেকে জেনে নেব। আচ্ছা, বেশ 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 গট ইউর পয়েন্ট। বেশ, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন অক্ষত মমতার থেকে আহত মমতা বেশি বিপজ্জনক। অর্থাৎ দু পায়ে তড়িৎ গতিতে চলা নেত্রীর থেকে হুইল চেয়ারে প্লাস্টার পায়ে নেত্রীর আবেদন অনুরাগীদের কাছে আরও অনেক বেশি। সেই 1967 সালের একটা উদাহরণ দেব বলছিলাম, দক্ষিণ ভারতে সিম্প্যাথি ভোটের উদাহরণ। তামিলনাড়ু বিধানসভা ভোটের ঠিক আগে এমজি রামাচন্দ্রনকে একজন গুলি করলেন, গুলি লাগলো গলায়, কোনো রকমে প্রাণে বাঁচলেন এমজিআর। ভোটের মুখে একটা ছবি গোটা রাজ্যে ছড়িয়ে দিলেন তার সমর্থকরা। কি ছবি? হাসপাতালের বেডে কোনো রকমে উঠে বসা, গলায় একটা সাদা চওড়া বেল্ট পরা, খালি গায়ের এমজিআরের ছবি, শুধু হাতটা জড়ো করা ভোটারদের উদ্দেশ্যে। ব্যাস, সহানুভূতির হাওয়া আর কাকে বলে? সেই হাওয়ায় হাসপাতাল থেকে এমজি রামাচন্দ্রন শুধু নিজে জিতলেন তাই নয়, প্রথমবার কংগ্রেসকে হারিয়ে তামিলনাড়ুতে সরকার গড়ল তার দল ডিএমকে। বাকিটা ইতিহাস। আর কেই বা ভুলবে 1984 সালে সিম্প্যাথি ভোটের জেরেই কংগ্রেস 414টা আসন পায়। আর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর কেন্দ্র থেকে প্রথমবার লড়ে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে লোকসভায় যান প্রায় 51% ভোট পেয়ে। আমি আবার বলছি, দুর্ঘটনা হোক বা চক্রান্ত, নেত্রী আহত হয়েছেন, প্রত্যেকে দলমত নির্বিশেষে শাসক বিরোধী তার আরোগ্য কামনা করা উচিত। এটা নিঃসন্দেহে যে কোনো সুস্থ মানুষ তার আরোগ্য চাইবেন। আর কি হয়েছে তার বিশ্লেষণ করার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞরা আছেন, পুলিশ আছে, তদন্তকারী সংস্থা আছে। যাই হোক, আমার পরের বক্তা প্রস্তাবের পক্ষে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কাকলি দি। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু আমাকে আজকে জয়প্রকাশ বাবুর কথাগুলিকে বিরোধিতা করতে হচ্ছে। প্রথম হচ্ছেন, এটা দুঃখের বিষয় যে একটা সর্বভারতীয় রাজনৈতিক দল কিন্তু তারা কিন্তু রাজনীতিরও কিছু জানেন না, যে রাজ্যে এসেছেন নির্বাচন লড়তে সেই রাজ্য সম্বন্ধে কিছু জানেন না, বাংলা সম্বন্ধে কিছু জানেন না, বাংলার নেতা নেত্রী ঘটনাক্রম সব কিছু নিয়ে মিথ্যাচার করেন। সর্বোপরি দেশের আইন কানুন সম্বন্ধে কোনো সম্যক ধারণাই নেই। আপনি একটি ক্যারিকেচার নিয়ে কমেন্ট করলেন, আপনি জানেন না যে নির্ভয়া অ্যাক্টে কোনো মহিলার ছবি যদি বিকৃত করে কেউ সেটা দেন তাকে ভয়েরিজম বলে এবং তাতে কিন্তু তাকে গ্রেপ্তার করার অধিকার আইনের আছে। সেটাই অম্বিকেশ বাবুর ক্ষেত্রে হয়েছিল। ক্রিমিনালকে সাপোর্ট করবেন না। দ্বিতীয় বিষয়, আপনি বললেন প্রণব বাবুর ক্যান্ডিডেচার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিলেন। আপনাদের রবি প্রসাদ তৎকালীন একজন আপনাদের কর্মকর্তা ভারতীয় জনতা পার্টির, তিনি ইউপিএ মন্ত্রীদের এগেনস্টে চার্জশিট দিয়েছিলেন। শুধু তাই নয়, প্রমাণিত হয়েছিল যে প্রণব মুখার্জির অফিসটা বাগিং করা হয়েছিল, যার উত্তরে 2012 সালে চিদম্বরম তিনি লিখেছিলেন যে স্ক্যান্ডালাস
BJP's contention that Pranab Mukherjee's resignation letter to the Indian Statistical Institute is forged. যে পার্টি এই ধরনের নীচতা করতে পারে, যে পার্টি এইভাবে বিরোধিতা করেছে, তার কিন্তু অন্য কারুর কথা বলাটা সাজে না, একটু জেনে শুনে আসতে হয়, বুঝলেন জয়প্রকাশ বাবু? নাটক করলেই শুধু হয় না, এবং শুধু পশ্চিমবাংলাকে গ্রাস করব এই মনোভাব নিয়ে পশ্চিমবাংলার উপরে হামলে পড়লে হয় না। বাঙালি অত্যন্ত শিক্ষিত, চেতনা সম্পন্ন জাতি, যারা স্বাধীনতা সংগ্রামে বুক চিতিয়ে লড়াই করেছিল। সেই স্বাধীনতা সংগ্রামে ভারতীয় জনতা পার্টি তখন ছিলেন না, যে দল থেকে এসছেন তারা ছিল, তাদের কি ভূমিকা ছিল সেটা একটু জেনে নেবেন, কেননা আপনি ভারতীয় জনতা পার্টিতে নতুন। আপনি একটু জেনে নেবেন যে সেই সময় আপনাদের ভূমিকা কি ছিল, এবং কারা মুচলেকা দিয়ে সেলুলার জেল থেকে ছাড়া পেয়েছিলেন এবং স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরিয়ে দিতেন ইংরেজের পুলিশের কাছে। জেনে নেবেন আপনারা দেশদ্রোহী না নয়, সেটা আপনি আপনার পার্টির কাছে জেনে নেবেন। আমি বিস্তারিত এই ব্যাপারে আর ঢুকবো না। আপনাদের দল আদি বিজেপি আছে, নব্য বিজেপি আপনার মতো আছে, আর তৃণমূল বিতাড়িত খেদানো কিছু নেতা আছে। এমন ঝগড়াঝাটি শুরু হয়েছে, অফিসে আগুন লাগানো, যে আপনাদের শিখেই উঠেছে মিটিংগুলোতে লোক হচ্ছে না, তাই বাঁশ দিয়ে ঘিরে ঘিরে মিটিং স্থলগুলো কি ছোট করছেন, কিন্তু এই মিটিং স্থলগুলোর যে বাঁশ সে আবার আপনাদের বাঁশ হয়ে না দেখা দেয়, একটু মাথায় রাখবেন। হ্যাঁ, সভ্য দেশে রাজনৈতিক আলোচনা হয় সংকল্পের উপরে, এজেন্ডার উপরে আলোচনা হয় সভ্যভাবে, এত অসভ্যভাবে নয়। এবং একজন মহিলাকে আপনারা এত ভয় পান যে সারা দেশের গভর্নেন্স শিখেই উঠেছে, সারা দেশে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, জনগণের টাকা লুট হচ্ছে, এবং জনগণের যে ব্যাংকের ফিক্সড ডিপোজিট গচ্ছিত আছে তার ইন্টারেস্ট কমছে, প্রভিডেন্ট ফান্ডের উপরে ইন্টারেস্ট কমছে, এবং মানুষ যারা রিটায়ার্ড তারা কি নিয়ে আগামী দিনে যাবেন সেইটার উপরে তাদের চিন্তার শেষ নেই। আজকে একটা 3খানা ফার্মার্স বিল এনেছেন উইচ এর অ্যান্টি ফার্মার, এবং এই কৃষকরা আজকে মাসের পর মাস, ঠান্ডা গেল, শীতকাল গেল, গ্রীষ্মকাল গেল, 250-এর উপরে কৃষক মারা গেল সিংহু বর্ডারে দিল্লির পাশে, একটা শব্দ খরচ করেন না, কৃষকের সাথে একটা কথা বলেন না। আর আপনারা দেশটাকে উচ্ছন্নে দিয়ে ছোট বড় মেজো নেতা সব এসে এখানে একটা মহিলার পিছনে কাঠি দেওয়ার জন্য, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কি করে হারানো যায় তার জন্য আপনারা এখানে সবাই মিলে ঘাঁটি গাড়ছেন। কিন্তু আমি বলি কি, যে আমফান বা করোনা দিদি মানুষের পাশ থেকে নড়ে না। আমি বলি কন্যাশ্রী বিশ্ববন্দিত স্বাস্থ্যসাথী দুয়ারে দাঁড়ায়, পাড়ায় পাড়ায় আত্মমর্যাদায় বাঙালি তাই নিজের মেয়েকেই চায়। গুজরাটি বাবুরা আসে যায়, কিন্তু বাঙালি কিন্তু নিজের মেয়েকেই চায়। কেন চায় জানেন? কেননা যখন 35 বছর ধরে বাংলার বুকে হারমাদ বাহিনীর অত্যাচার চলতো, তাপসী মালিক, আপনি তাপসী মালিকের বাবার কথা বললেন, ওই বাড়িতে দিনের পর দিন কিন্তু আমি গিয়েছি। তাপসী মালিক যখন জ্বলছিল তার দেহটা, সুহিদ মালিক, দেবু মালিক আর সুহিদ দত্ত ধর্ষণ করে যখন জ্বালিয়ে দিয়েছিল লক্ষ্মী পুজোর খিচুড়ির উনুনের মধ্যে, প্রথম পৌঁছিয়েছিলাম আমি, এবং তৃণমূল কংগ্রেস থেকে নব্য বিজেপি যাওয়া আপনাদের একজন নেতা তিনিও তখন গিয়েছিলেন। সেই জ্বলন্ত দেহ সেখানে যখন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আপনি কোথায় ছিলেন? ভারতীয় জনতা পার্টি কোথায় ছিলেন? নেতায়ের হত্যাকাণ্ডে ভারতীয় জনতা পার্টি কোথায় ছিলেন? গড়বেতাতে যখন একটা ঘরে বসে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা মিটিং করছিল, বাইরে থেকে আপনারা আগুন লাগিয়ে দিয়েছিল সিপিআইএম, কোথায় ছিলেন তখন? যখন আমাদের সিঙ্গুরে তাপসী মালিক ধর্ষিতা হয়ে খুন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের পাশে দাঁড়িয়ে তার বাড়ি বানিয়ে দিয়েছে, তাকে দোকান করে দিয়েছে, তার ভাইদের চাকরি দিয়েছে। আপনি জানেন? জানেন না, না জেনে বলছেন তাপসী মালিকের জন্য মমতা ব্যানার্জি কিছু করে। বাংলা সম্বন্ধে কিছু জানেনই তো না আপনারা। নানুরে যখন সুচপুরে, নানুরের সুচপুরে
যখন 11 জন ক্ষেত মজুরকে খুঁচিয়ে খুঁচিয়ে সিপিআইএম হত্যা করলো, তখন ভারতীয় জনতা পার্টি কোথায় ছিলেন? তখন গুজরাট থেকে কেন আপনার নেতারা আসেননি? যে বাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে, বাংলার মানুষ খুন হচ্ছে, তাদের পাশে গিয়ে দাঁড়াই। যখন বেহালাতে বিষ তেল খেয়ে পঙ্গু হয়ে যাচ্ছিল সিপিআইএম এবং লেফট ফ্রন্ট সরকারের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। জানেন ঘটনাটা? জানেনই না তো আপনারা জানেনই না। আপনারা এসছেন পশ্চিমবাংলায় ভোট লড়তে, পশ্চিমবাংলা সম্বন্ধে কিছু জানেনই না আপনারা। জমির পাট্টাগুলো উদ্বাস্তুদের কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় 84 সালে প্রথম সাংসদ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে আলোচনা করে বাড়িতে বাড়িতে গিয়ে জমির পাট্টা দিয়ে এসছে উদ্বাস্তুদের পক্ষে। আর আপনারা হচ্ছেন উদ্বাস্তুদের বিপক্ষে। আপনারা আসামে উদ্বাস্তুর ভোট নিয়েছেন, ত্রিপুরায় উদ্বাস্তুর ভোট নিয়েছেন, নিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছেন, আমি দেখে এসেছি। সেই ডিটেনশন ক্যাম্প মানে শুয়োরের খাঁচার মতন, সেখানে আটকে রেখেছেন। বলছেন জিতে গিয়েছি, এইবারে সব অন্য দেশে ফেরত পাঠাবো। অর্থাৎ আপনারা বাঙালি বিদ্বেষী। যেখানে যে বাংলায় কথা বলে আপনারা তাদেরকে বলছেন বাংলাদেশে ফেরত পাঠাবো। আপনারা নারী বিদ্বেষী। আপনাদের নিজেদের রাজ্যের সভাপতি ঠিক এইভাবে বলছেন কে মা দুর্গা। আপনারা নারী বিদ্বেষী, আপনারা হিন্দু ধর্মের বিদ্বেষী। আপনারা সেই জন্য মা দুর্গাকে অপমান করতে পারেন। আপনারা আসলে ধর্ম মানেন না, কিন্তু আপনারা ভোটটা পোলারাইজেশন করে করতে চাইছেন। কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাংলা শিক্ষিত মানুষের বাস, সংস্কৃতিবান মানুষের বাস, চেতনা সম্পন্ন মানুষের বাস। বাংলায় আপনাদের এইসব কারুকার্য চলবে না, কিন্তু আমি বলে দিচ্ছি। এবং আপনি আমাকে ব্রিজের কথা বললেন, কোথায় 2 টনের গাড়ি চলছে, 8 টনের গাড়ি চলছে, আমার ভাই বলছিল। আপনি জানেন যে প্রধানমন্ত্রীর যেখানে ওনার জিতেছেন উনি বেনারস, সেখানে ব্রিজ তৈরি হতে হতে ভেঙে গেছে। উত্তরপ্রদেশে হাতরাসে মেয়েরা তাদেরকে কুকুর বেড়ালের মতন টেনে নিয়ে গিয়ে আমি নিজে চোখে দেখে এসেছি, কেরোসিন ঢেলে তাদের জ্বালিয়ে দেওয়া হয়, সাজা হয় না। জ্বালাচ্ছে কে? ভারতীয় জনতা পার্টির কোনো ক্যাডার নয় বা কোনো কর্মী নয়, নির্বাচিত বিধায়ক। আপনারা যেখানে মহিলাদেরকে ভারত জুড়ে এইভাবে অত্যাচার করেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃ স্নেহে 70 লক্ষ মেয়েকে লেখাপড়া শিখিয়ে স্বনির্ভর করার জন্য নিজের পায়ে দাঁড় করাচ্ছে। এমএসএমই 11.6% পয়সা তাদের দিয়ে 6000 কোটি টাকার বেশি ঋণ দিয়ে, মা নিজের পায়ে দাঁড়াও, মাথা উঁচু করে বাঁচো, স্বাবলম্বী হও, শিক্ষিত হও, সেটা অ্যাপ্রিসিয়েট করছে কে? রাষ্ট্রপুঞ্জ। আপনারা বুঝবেন কি করে? আপনাদের মতো রিগ্রেসিভ দল ভারতীয় জনতা পার্টি, যারা জীবনে কোনোদিনও মহিলাদের পাশে দাঁড়াননি, আপনারা জানেন কি করে? সেই জন্য আপনারা যা বলছেন আমি 100% আজকে আপনাদের যে টপিক হুইল চেয়ারে একাই 100 মমতা, তাই আমরা বলছি যে আমাদের মুঠোয় নিশ্চয়ই থাকবে বাংলার জনতার রায় এবং বাংলার ক্ষমতা। ধন্যবাদ কাকলিদি। আমার শুধু একটা জায়গায় খটকা রয়ে গেল, সেটা হচ্ছে অম্বিকেশ মহাপাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের সেই অধ্যাপক। তিনি কি সত্যি ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিলেন? আমরা কিন্তু দেখিনি। আমরা দেখেছি হিউম্যান রাইটস কমিশন 1 মাসের মধ্যে অম্বিকেশ মহাপাত্রকে ক্ষতিপূরণ হিসেবে 50,000 টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকারকে। রাজ্য সরকার দেয়নি। হাইকোর্টে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত, মাননীয় বিচারপতি রাজ্য সরকারকে সেই ভৎসনা আমরা দেখেছি। তারিখটা ইন্টারনেটে খানিকক্ষণ আগে দেখে নিলাম। 2015 সালের 10ই মার্চ তীব্র ভৎসনা করেছিল রাজ্য সরকারকে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বলেছিলেন অবিলম্বে অম্বিকেশ মহাপাত্রকে ক্ষতিপূরণ হিসেবে 50,000 টাকা এবং তার সঙ্গে সুব্রত সেনগুপ্ত, তাকেও 50,000 টাকা দেওয়ার কথা। যাই হোক, এই কথায় সবাই একমত হবেন, আপনারা এবং মঞ্চের ওপরে যারা আছেন প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে, যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের ঘটনায় কিন্তু মুখ্যমন্ত্রীর এবং নেত্রীর নিরাপত্তা নিয়ে সবাই খুব উদ্বিগ্ন হবেন। ঠিক সেই কারণে আবার বলছি, নন্দীগ্রামের ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন থেকে যায়। নির্বাচন কমিশনে গিয়ে তৃণমূল কংগ্রেস, কাকলিদিও ছিলেন, অভিযোগ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেই অভিযোগ করেছেন। তৃণমূলের অভিযোগ, নির্বাচনী আচরণবিধি চালুর পর যেহেতু নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের, তাই মমতাকে নিরাপত্তা দিতে না পারাটা অবশ্যই তাদের ব্যর্থতা। তো ভালো কথা। নির্বাচন কমিশন কি করলো? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা, এসপি এবং ডিএমকে সরিয়ে দিল। কিন্তু যেই না তারা বিবেক সহায়কে সরালো, অমনি বাঁকুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমার ডিরেক্টর সিকিউরিটিকে সরিয়ে দিয়েছে, আমাকে কি মারতে চায়? অথচ তৃণমূলই কমিশনে অভিযোগ করেছিল যে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি।
তার ভিত্তিতেই তদন্ত রিপোর্টের ওপর ভর করে নিরাপত্তার দায়িত্বে থাকা মূল আধিকারিককে সরালো কমিশন। তার জায়গায় মুখ্যমন্ত্রীরই বিশ্বস্ত বলে পরিচিত জ্ঞানবান সিংকে নতুন দায়িত্বে আনা হলো। আর সেটাই কিনা কমিশনের বিরুদ্ধে গেল। এটা কি করে সম্ভব? অবশ্যই ওপেন ফোরামে এর উত্তর খুঁজবো আমরা।